আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সরি আসলে আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেল, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আজকে, আর কিছু টেকনোলজিক্যাল প্রবলেমের কারণে আসলে একটু জয়েন করা দেরি হয়ে গেল আর কি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে ডেটা ভেরিয়েবল পড়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি এখন পর্যন্ত। তারপরেও কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেটা কি, ভেরিয়েবল কি, এবং কিভাবে আমরা ডেটা কালেকশন করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা খুব বেসিক কিছু জিনিস পড়বো, এবং আপনাদের মেইনলি আজকে কিভাবে ডেটা প্রেজেন্ট করতে হয় এবং কি কি ডায়াগ্রাম আমরা ইউজ করে থাকি সাধারণত, সেগুলো আমি ইন ব্রিফ বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা সবাই মনোযোগ দেবেন। তাহলে আমি শুরু করছি। ওকে। হোয়াট ইজ ইউর ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অর রিসার্চ ইনস্ট্রুমেন্ট? পরীক্ষার সময় অনেক সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনারা যখন থিসিসের ডিফেন্সে যাবেন তখন আপনাদের জিজ্ঞেস করা হবে যে আপনি যে ডেটা কালেকশন করেছেন, আপনার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টটা কি ছিল, হুম, অথবা আপনার রিসার্চ ইনস্ট্রুমেন্ট কি ছিল, এরকম প্রশ্ন হতে পারে। অথবা অনেক সময় আমরা আমাদের আন্ডারগ্রেড স্টুডেন্টদেরও জিজ্ঞেস করি, সাধারণত ওদের সার্ভে রিপোর্ট করতে হয়। তো আমরা অনেক সময় ওদের জিজ্ঞেস করি যে তোমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট কি ছিল বা রিসার্চ ইনস্ট্রুমেন্ট কি ছিল। হ্যাঁ, রিসার্চ ইনস্ট্রুমেন্টটা আসলে কি জিনিস? রিসার্চ ইনস্ট্রুমেন্ট is a one kind of paper or documents on which data are collected, known as research instrument. তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডকুমেন্টস অর পেপার যেটাতে আমরা ডেটা কালেক্ট করি, সেটাকেই বলা হয় ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, তো সেটা কি হতে পারে? যেমন কোয়েশ্চেনিয়ার, হ্যাঁ, কোয়েশ্চেনিয়ার অথবা চেক লিস্ট, ইভেন একটা ব্ল্যাঙ্ক পেপারও কিন্তু আপনার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট হতে পারে। আমি আসছি এই ব্যাপারে। তো প্রথমেই আমরা যেটা আমাদের সবাইকে জানতে হবে, কোয়েশ্চেনিয়ার কি। কোয়েশ্চেনিয়ার সম্বন্ধে আমাদের ইন ডিটেলস একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, প্রথমেই বলি যে এটার প্রোনাউন্সিয়েশনটা ঠিকভাবে করতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে কোয়েশ্চেনারি, নট কোয়েশ্চেনারি, কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেনিয়ার, হ্যাঁ, কোয়েশ্চেনিয়ার মোস্ট কমনলি আমরা ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে থাকি। ঠিক আছে? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার রিসার্চ ইনস্ট্রুমেন্ট কি ছিল, অথবা আপনি যে রিসার্চটা করেছেন সেখানে আপনি ইনস্ট্রুমেন্ট হিসেবে কি ইউজ করেছেন, অথবা আপনি যে ডেটা কালেকশন করেছেন সেখানে আপনার ইনস্ট্রুমেন্ট কি ছিল, আনসার হবে কোয়েশ্চেনিয়ার। অথবা হতে পারে চেক লিস্ট, আমরা বলবো এই ব্যাপারে ডিটেলস পরে। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেপার কি হতে পারে? যেমন আমি লাস্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে ডেটা কালেকশন মেথডের মধ্যে একটা হতে পারে যে ফোকাস গ্রুপ ডিসকাশন। এখন আপনি যদি ফোকাস গ্রুপ ডিসকাশন করেন কোন একটা স্মল গ্রুপের মধ্যে, আপনি যদি এরকম এফজিডি কন্ডাক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সাদা কাগজে এরকম যে ওই পার্টিকুলার ডিসকাশনের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নোট ডাউন করতে পারেন। সেক্ষেত্রে এটাও কিন্তু আপনার একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। তবে মোস্ট কমনলি আমরা কোয়েশ্চেনিয়ার এবং চেক লিস্ট ইউজ করি। চেক লিস্টটা কখন ইউজ করে থাকি? চেক লিস্ট সাধারণত হচ্ছে যদি কোনো প্রসিডিউর পারফর্ম করেন বা কোনো একটা মেথড বা কোনো প্রসিডিউর পারফর্ম করা হয়, সেক্ষেত্রে হচ্ছে চেক লিস্টটা দরকার হয়। ঠিক আছে, আমরা আগে কোয়েশ্চেনিয়ার সম্বন্ধে ইন ডিটেইলস কথাবার্তা বলি, দেন আমরা আস্তে আস্তে বাকিগুলো বলবো। আচ্ছা, কোয়েশ্চেনিয়ার কি জিনিস? অলরেডি বলছি আমি, দিস ইজ দ্য ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অর টুল। অথবা এইভাবে প্রশ্ন করতে পারে আপনাকে যে আপনার ডেটা কালেকশন টুল কি ছিল, ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট কি ছিল, একই আনসার, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেনিয়ারটা কি আসলে? কোয়েশ্চেনিয়ার হচ্ছে it's a data collection instrument which contains series of questions. কোয়েশ্চেনিয়ারটা হচ্ছে আপনার ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট যেখানে অনেকগুলো কোয়েশ্চেন সাজানো থাকবে, সেটাকে বলা হয় কোয়েশ্চেনিয়ার। তার মানে আপনি যেই জিনিসটা নিয়ে আপনি ফিল্ডে যে ডাটা কালেকশন করেছেন সেটাই হচ্ছে কোয়েশ্চেনিয়ার। ঠিক আছে? তো ওই কোয়েশ্চেনিয়ারে মেইনলি হচ্ছে অনেক ধরনের সিরিজ অফ কোয়েশ্চেন সাজানো থাকে। আচ্ছা, এখন সেই পার্টিকুলার কোয়েশ্চেনটা আপনি রেসপন্ডেন্টদের কাছে মেইল করে দিতে পারেন, অথবা আপনি ইন ফ্রন্ট অফ দ্য রেসপন্ডেন্ট আপনি সেই কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে ডেটা কালেকশন করতে পারেন।
আচ্ছা এখন দেখবেন অনেকে কি করে যে একটা গুগল শিটে গুগল ডক ফাইলে হচ্ছে ওই কোশ্চেনটা লিখে নেয়, হ্যাঁ, তারপর সেটা কিন্তু মেইল করে দেয় রেসপন্ডেন্টদের কাছে যে আপনি এটা ফিল আপ করে আমাকে পাঠিয়ে দিন, হ্যাঁ। তো সেটাও কিন্তু হতে পারে, সেটা হতে পারে এখন টেকনোলজির যুগ বা ডিজিটালাইজেশনের জন্য হচ্ছে আপনি এই ফ্যাসিলিটিসটা নিতে পারেন। আচ্ছা, আমরা কোয়েশ্চেনিয়ার সম্বন্ধে বলি যে এই কোয়েশ্চেনিয়ার বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যেতে পারে। এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে একটা হতে পারে সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেনিয়ার, অথবা আরেকটা হতে পারে ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেনিয়ার। সেলফ অ্যাডমিনিস্ট্রেট মানে কোনটা? সেলফ অ্যাডমিনিস্ট্রেট মানে হচ্ছে যেই কোয়েশ্চেনিয়ারটা রেসপন্ডেন্ট নিজেই ফিল আপ করবে সেটাকে বলা হয় সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেনিয়ার, হ্যাঁ। ধরেন আমি যদি মেডিকেল স্টুডেন্টদের উপরে কোনো একটা স্টাডি করতে চাই, তাহলে আমি হচ্ছে কোয়েশ্চেনিয়ারটা জাস্ট ওদের কাছে দিব, দিয়ে বলবো যে তোমরা এটা পড়ে আনসার দাও, মানে ফিল আপ করে আমাকে দিয়ে দাও। তার মানে ওরা নিজেরা নিজেরা ফিল আপ করলো, তখন সেটা হবে সেলফ অ্যাডমিনিস্ট্রেট। আচ্ছা খেয়াল করেন, সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেনিয়ার হচ্ছে তখনই হবে যখন আপনি যে রেসপন্ডেন্টের উপরে আপনার স্টাডিটা কন্ডাক্ট করতে যাচ্ছেন ওরা যথেষ্ট এডুকেটেড এবং লিটারেট হবে, হ্যাঁ। ওরা যদি এডুকেটেড না হয়, ওরা যদি পড়তে না জানে, তাহলে তো ওরা নিশ্চয়ই সেটা নিজে নিজে ফিল আপ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা পড়ে বলতে হবে, হ্যাঁ, কোয়েশ্চেনগুলো তাকে বলতে হবে, তারপর সে যে আনসার দেবে সেটা আপনি কোয়েশ্চেনে টুকে নেবেন। কিন্তু যদি রেসপন্ডেন্ট এডুকেটেড হয়, শিক্ষিত হয়, সেক্ষেত্রে আপনি তাকে দিয়ে বলতে পারেন যে আপনি এটা ফিল আপ করে আমাকে দিয়ে দিন, অথবা আপনি তাকে মেইল করে দিতে পারেন রেসপন্ডেন্টকে যে আপনি এটা ফিল আপ করে আমাকে আবার আপনি রিটার্ন মেইল করবেন। ঠিক আছে, দিস ইজ সেলফ অ্যাডমিনিস্ট্রেট। তার মানে হচ্ছে যদি রেসপন্ডেন্ট নিজেই ফিল আপ করে সেই কোয়েশ্চেনটাকে আমরা বলি সেলফ অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেন। আচ্ছা, তারপর আরেকটা হতে পারে ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট। তার মানে একটা জিনিস খেয়াল করেন, ইন্টারভিউয়ার মানে কি? যে ইন্টারভিউ নিচ্ছে, তার মানে রিসার্চার হচ্ছে ইন্টারভিউয়ার। আর ইন্টারভিউই মানে হচ্ছে যে ইন্টারভিউ দিচ্ছে। আমরা বলি না এক্সামিনার বা এক্সামিনি, এক্সামিনার মানে যে এক্সামটা নিচ্ছে, হ্যাঁ। আর এক্সামিনি হচ্ছে যে পরীক্ষা দিচ্ছে, তাই তো, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, যদি ইন্টারভিউয়ার ফিল আপ করে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা কোয়েশ্চেন। আচ্ছা, দেখেন, যদি আপনার পার্টিকুলার রেসপন্ডেন্ট ওয়েল এডুকেটেড না হয়, সে যদি বুঝতে না পারে, সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনটা তাকে সহজ সাবলীল ভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি এই জিনিসটার সম্বন্ধে আমাকে বলেন, বা একটা পার্টিকুলার প্রশ্ন করবে, সেই প্রশ্নের আনসার দেবে, তারপর সেটা আপনি আপনার কোশ্চেনিয়ারে টুকে নেবেন। দিস ইজ কল্ড ইন্টারভিউয়ার অ্যাডমিনিস্ট্রেট কোয়েশ্চেনিয়ার। আচ্ছা, এরপরে আসেন, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ কোয়েশ্চেনিয়ার, মানে আপনার কোয়েশ্চেনের নেওয়ার মধ্যে কি কি কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিছু থাকবে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, কিছু থাকবে সাবজেক্টিভ কোয়েশ্চেন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন যেগুলো হচ্ছে মেইনলি অবজেক্টিভ ইনফরমেশন বের করবে, লাইক এজ, সেক্স, রিলিজিয়ন, এডুকেশন, অকুপেশন, মেডিকেল, এই ধরনের ইনফরমেশন রিলেটেড যে কোয়েশ্চেন থাকে সেগুলোকে আমরা বলি যে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। যেমন একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি রেসপন্ডেন্টকে জিজ্ঞেস করছেন তার কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস কি, হ্যাঁ। সে আইদার ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, আর সিঙ্গেল হতে পারে, অথবা ডাইভোর্স হতে পারে, তাই তো। আর সাবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে কিছু, যেটা হচ্ছে আপনি যেই পার্টিকুলার টপিক নিয়ে বা যে টাইটেল নিয়ে কাজ করছেন, সেই টাইটেল রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকতে পারে, হ্যাঁ। যেমন আপনি এক্ষেত্রে হচ্ছে রেসপন্ডেন্টের বিলিফ, অপিনিয়ন, পারসেপশন এগুলা বের করে নিয়ে আসতে পারেন। তার মানে আপনি একটা সাবজেক্টিভ অপিনিয়ন বের করে নিয়ে আসতে পারেন যে কোয়েশ্চেনের মাধ্যমে, সেটাকে বলা হয় সাবজেক্টিভ কোয়েশ্চেন, হ্যাঁ। যেমন এরকম যদি একটা প্রশ্ন হয়, ডু ইউ সাপোর্ট ইউজিং হ্যান্ড স্যানিটাইজার ইন অর্ডার টু প্রিভেন্টিং কোভিড-19, মানে কোভিড-19 প্রিভেনশনের জন্য আপনি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ইউজটাকে সাপোর্ট করেন কিনা। সাপোর্ট করতে পারে, আবার নাও সাপোর্ট করতে পারে, অথবা সে কোনো ওপিনিয়ন নাও। দিস ইজ এ সাবজেক্টিভ টাইপ অফ কোয়েশ্চেন। এইটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। এটা এটা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন থিসিস ডিফেন্সে, আপনার এক্সামিনার আপনাকে এই কোয়েশ্চেনটা করবে যে আপনি যে কোয়েশ্চেনিয়ারটা ইউজ করেছেন সেটা কি স্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার ছিল নাকি আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেনিয়ার ছিল। খেয়াল করুন, আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেনের আরেকটা নাম হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন তার মানে এই ক্ষেত্রে কোয়েশ্চেনের আনসারটা ওপেন থাকবে।
ওপেন থাকবে, মানে রেসপন্ডেন্ট যাই বলুক না কেন আপনাকে সেটাকে অ্যাজ এ আনসার হিসেবে কাউন্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন যদি এরকম প্রশ্ন থাকে একটা, হোয়াটস ইউর নেম, রেসপন্ডেন্টের নাম জিজ্ঞেস করছে, আপনি কি এরকম অপশন দিয়ে দিবেন যে সালমা, নাজমা, হ্যাঁ, আসমা, এরকম নাম দিয়ে দিবেন না? এটা একটা ওপেন কোয়েশ্চেন, সে যাই তার নাম বলুক, এক্স ওয়াই জেড যাই বলুক না কেন আপনি সেটা লিখবেন। হ্যাঁ, ঠিক আছে, দিস ইজ ওপেন কোয়েশ্চেন। আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে যে কোয়েশ্চেন গুলাতে কতগুলো অপশন দেয়া থাকে বা কতগুলো আনসার দেয়া থাকে এবং এই পার্টিকুলার 3-4টা যে অপশন দেয়া থাকে সেই অপশন থেকে আপনি একটা আনসার চুজ করবেন। দিস ইজ ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, তাই না? যেমন আমরা হচ্ছে এসএসসি পরীক্ষায় আমরা যে এমসিকিউ যে পরীক্ষাটা দিতাম, হ্যাঁ, সেখানে কিন্তু অপশন দেওয়া থাকতো, তাই না? 4-5টা অপশন দেওয়া থাকতো, সেই অপশন থেকে আমি একটা অপশন চুজ করি। দিস ইজ এ ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন অথবা স্ট্রাকচার্ড কোয়েশ্চেন। এটা প্রশ্ন করবে আপনাকে স্ট্রাকচার্ড কোয়েশ্চেন কেন? কারণ এই পার্টিকুলার কোয়েশ্চেনের আনসারগুলো স্ট্রাকচার করা, হ্যাঁ, এরকম অনেকগুলো স্ট্রাকচার করা থাকে। খেয়াল করেন, যেমন এটা যদি একটা প্রশ্ন হয়, রেসপন্ডেন্টকে আপনি জিজ্ঞেস করছেন হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, রেসপন্ডেন্টের ম্যারিটাল স্ট্যাটাস, হ্যাঁ, এখানে কিন্তু 4টা আনসার দেওয়া আছে, তাহলে এই 4টা আনসার থেকে যে কোনো একটা আনসার হবে, তাই তো? যে কোনো একটা আনসার, সে যেটা বলবে আপনি সেটা ঠিক দিবেন। দিস ইজ এ স্ট্রাকচার কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনার কোয়েশ্চেনারে কিছু ওপেন কোয়েশ্চেন থাকতে পারে, কিছু ক্লোজ কোয়েশ্চেন থাকতে পারে, অথবা কিছু স্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকতে পারে, কিছু আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকতে পারে। যদি আপনার কোয়েশ্চেনে এরকম কিছু ওপেন কোয়েশ্চেন, কিছু স্ট্রাকচার কোয়েশ্চেন, হ্যাঁ, এছাড়া ধরেন আরো আছে, ধরেন কন্টিজেন্সি কোয়েশ্চেন অথবা হচ্ছে লাইকার্ড কোয়েশ্চেন, রেটিং কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, সেভারাল টাইপ অফ কোয়েশ্চেন আপনার কোয়েশ্চেনিয়ারে মিক্সড অবস্থায় থাকে, তখন সেই কোয়েশ্চেনিয়ারটাকে আমরা বলি ইটস এ মিক্সড টাইপ অফ কোয়েশ্চেন। তার মানে আপনার কোয়েশ্চেনারে কিছু স্ট্রাকচার্ড কোয়েশ্চেন আছে, কিছু আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন আছে, অথবা কিছু ক্লোজ কোয়েশ্চেন আছে, কিছু ওপেন কোয়েশ্চেন আছে, কিছু লাইকার্ড কোয়েশ্চেন আছে, কিছু হচ্ছে রেডিং কোয়েশ্চেন আছে, তখন সেই কোয়েশ্চেনার, সেই পার্টিকুলার কোয়েশ্চেনারটাকে আপনি বলবেন ইটস এ ইটস এ মিক্সড টাইপ অফ কোয়েশ্চেনার। আচ্ছা, এবার আসেন কন্টিনজেন্সি কোয়েশ্চেন মানে কি, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। This question is applied to a subgroup of respondents by asking all a preceding filter question. তার মানে একটা ফিল্টারিং কোয়েশ্চেন থাকবে, সেটার কন্টিজেন্সে বা কন্টিনিউশনে আরো কিছু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেন গুলাকে বলা হয়ে থাকে কন্টিনজেন্সি কোয়েশ্চেন। যেমন আপনি যদি একটা প্রশ্ন করেন রেসপন্ডেন্টকে যে আপনি কি কখনো স্কুলে গিয়েছিলেন, হ্যাভ ইউ এভার অ্যাটেন্ডেড ইন স্কুল, আপনি কি কখনো স্কুলে গিয়েছিলেন? আচ্ছা, দিস ইজ দ্য ফিল্টার কোয়েশ্চেন। এইটার আনসার যদি নো হয়, খেয়াল করুন, যদি ফিল্টার কোয়েশ্চেনের আনসার নো হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্দার প্রসিড করতে পারবেন না। যদি ফিল্টার কোয়েশ্চেনের আনসার নো হয় সেক্ষেত্রে আপনি ফার্দার প্রসিড করতে পারবেন না। হ্যাঁ, যেমন সে যদি এখানে বলে যে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, তারপরে আপনি অ্যাজ এ কন্টিনিউশন হিসেবে আপনি নেক্সট কোয়েশ্চেনটা করতে পারেন, যেমন হুইচ সাবজেক্ট ডিড ইউ লাইক মোর, আপনি স্কুলে বিভিন্ন সাবজেক্ট পড়েছেন, সে ফর এক্সাম্পল, অথবা আপনি মেডিকেল স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি অনেক ধরনের সাবজেক্ট পড়েছেন। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে কোন সাবজেক্টটা আপনার সবচেয়ে প্রিয় ছিল। এখন আপনি যদি মেডিকেলে অ্যাডমিশন নাই হন, তাহলে তো আপনি অ্যানাটমি ফিজিওলজি, আমি যদি নেক্সট কোয়েশ্চেন আপনাকে করি যে আপনার পছন্দের সাবজেক্ট কোনটা, অ্যানাটমি ফিজিওলজি নাকি মেডিসিন, এই কোয়েশ্চেনটা কি জাস্টিফাইবল হবে? হবে না। কারণ এই কোয়েশ্চেনটা তখনই জাস্টিফাইবল হবে যদি রেসপন্ডেন্ট প্রিভিয়াসলি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই কোয়েশ্চেনটা করতে পারেন, ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেন গুলোকে বলা হয় কন্টিনজেন্সি কোয়েশ্চেন। আচ্ছা, এরপর আসেন লাইকার্ড কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করুন, ভেরি ইম্পর্টেন্ট। লাইকার্ড কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেন গুলোকে আমরা লাইকার্ড কোয়েশ্চেন বলবো? লাইকার্ড স্কেল বলা হয়, হ্যাঁ, লাইকার্ড স্কেল, এটা অনেক সময় আমরা কোয়েশ্চেনিয়ারে ইউজ করে থাকি। হ্যাঁ, লাইকার্ড কোয়েশ্চেন আমরা কোনটাকে বলি, খেয়াল করুন। It actually assess the degree of agreement about a statement on a scale. খেয়াল করুন, কোন একটা পার্টিকুলার স্টেটমেন্টকে একটা স্কেলে মেজার করা হয়, যে স্কেলে মেজার করা হয় সেই স্কেলটার নামই হচ্ছে লাইকার্ড স্কেল। এই কোয়েশ্চেনটাকে বলা হয় লাইকার্ড কোয়েশ্চেন, ঠিক আছে? খেয়াল করেন আবার, যদি কোনো একটা পার্টিকুলার স্টেটমেন্টকে আপনি একটা স্কেলে মেজার করেন এইভাবে যে ওই পার্টিকুলার স্টেটমেন্টের এগেইনস্টে তার এগ্রিমেন্টটা কি, মানে সে কি এগ্রি করছে নাকি ডিসএগ্রি করছে, সে কি স্ট্রংলি এগ্রি করছে নাকি স্ট্রংলি ডিসএগ্রি করছে, এভাবে যদি আপনি এই পার্টিকুলার স্টেটমেন্টটা অ্যাসেস করে থাকেন সেক্ষেত্রে আমরা লাইকার্ড স্কেল ইউজ করে থাকি। হ্যাঁ,
যেমন যদি আপনি রেসপন্ডেন্টকে প্রশ্ন করেন যে আপনি কি মনে করেন যে কোভিড-19 ইজ এ কমিউনিকেবল ডিজিজ, যদি আপনার স্টেটমেন্ট এরকম থাকে যে ডু ইউ এগ্রি দ্যাট কোভিড-19 ইজ এ কমিউনিকেবল ডিজিজ অর ট্রান্সমিসেবল ডিজিজ, সে যদি স্ট্রংলি এগ্রি করে ইয়েস, হ্যাঁ এটা খুবই ছোঁয়াচে রোগ, যদি সে স্ট্রংলি এগ্রি করে তখন আপনি স্ট্রংলি এগ্রিতে দাঁড়ান। আর যদি বলে যে হ্যাঁ হ্যাঁ করে, মানে অতটা সে স্ট্রংলি এগ্রি করছে না বাট এগ্রি করছে, তখন আপনি এগ্রিতে ক্লিক করবেন। আর যদি এরকম থাকে সে কনফিউজ থাকে কিছুটা, সে এগ্রিও না ডিসএগ্রিও না, যেমন আমরা যখন যে পরীক্ষা নিতে যাই তখন হচ্ছে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় যে ধরেন আপনি আপনি এক্সামিনার একটা কোয়েশ্চেন করলো, তখন সে মানে এগ্রিও থাকে না ডিসএগ্রিও থাকে না, কিছুটা কনফিউজ। হ্যাঁ, যখন আমি বললাম যে এটা তো, যখন আমি এগ্রি পার্সপেক্টিভে প্রশ্ন করব তখন সে বলে হ্যাঁ হ্যাঁ স্যার এটাই। এই ধরনের যদি কনফিউশনে থাকে তখন কিন্তু আপনি তাকে থার্ড ক্যাটাগরিতে রাখবেন, দ্যাট ইজ নাইদার এগ্রি অর ডিসএগ্রি, দ্যাট মিন্স সে কিছুটা কিছুটা সে কনফিউজ। আচ্ছা, এরপরে আসেন যদি এরকম হয় সে ডিসএগ্রি করছে, মানে আপনি যে স্টেটমেন্টটা বলছেন, হ্যাঁ যেমন আপনি তাকে বললেন যে আপনি কি মনে করেন যে এক্সেসিভ সল্ট ইনটেক করলে হাইপারটেনশন হয়, or excessive salt intake is a cause of hypertension or a predisposing factor of hypertension, এই স্টেটমেন্টে সে যদি ডিসএগ্রি করে ডিনাই করে তখন আপনি এই 4 নাম্বার পয়েন্টটা ঠিক দিবেন। আর যদি সে স্ট্রংলি ডিসএগ্রি মানে আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন সে তার অপিনিয়ন এটার এগেইনস্টে স্ট্রংলি ডিসএগ্রি করছে, তখন স্ট্রংলি ডিসএগ্রি করবেন। সো এই ধরনের স্কেলিং অথবা রেটিং যদি আমরা করে থাকি সেটাকে বলা হয় লাইকার্ট স্কেল অর লাইকার্ট কোয়েশ্চেন। আচ্ছা, যদি আপনি কোন একটা পার্টিকুলার ইস্যু, হ্যাঁ অথবা কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে আপনি হচ্ছে র্যাঙ্কিং করেন, হ্যাঁ সেক্ষেত্রে সেটাকে আমরা বলি রেটিং কোয়েশ্চেন। হ্যাঁ, যেমন আপনি আপনি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের উপর একটা স্টাডি করতে চাচ্ছেন এবং আপনার টাইটেলটা হচ্ছে এরকম যে এই যে মেডিকেল এডুকেশন সিস্টেম আমাদের, হ্যাঁ সেটার একটা অ্যাসেসমেন্ট করছেন। কাদের কাছ থেকে? আপনার রেসপন্ডেন্ট কারা, আপনার স্টাডি পপুলেশন কারা? আপনার স্টাডি পপুলেশন হচ্ছে অল দ্য মেডিকেল স্টুডেন্ট অফ বাংলাদেশ, সে ফর এক্সাম্পল। এখন তাকে আপনি এই প্রশ্নটা যখন করবেন তখন তাকে একটা র্যাঙ্কিং করতে বলবেন, যে আপনি মানে স্টুডেন্টকে বা রেসপন্ডেন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কি মনে হয় যে এই আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম আছে এটা কি রকম, ইট ইজ গুড, ফেয়ার, পুয়ার অর ভেরি পুয়ার। এইভাবে কিন্তু আপনি ওর অ্যাসেসমেন্টটা নিয়ে আসতে পারেন, হ্যাঁ ফ্রম দ্যাট পার্টিকুলার রেসপন্ডেন্ট। দিস ইজ এ রেটিং কোয়েশ্চেন। ওকে, আচ্ছা খেয়াল করেন আরেক ধরনের কোয়েশ্চেন আছে যেটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স কোয়েশ্চেন। এখানে কিন্তু সেট অফ রেটিং কোয়েশ্চেন থাকে, অনেকগুলো রেটিং কোয়েশ্চেন থাকে কিন্তু সে প্রত্যেকটা জিনিসের সেম রেসপন্স হতে পারে। হ্যাঁ, যেমন এরকম যদি হয়ে থাকে যে আপনি রেসপন্ডেন্টকে জিজ্ঞেস করছেন সে বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড সম্বন্ধে জানে, হ্যাঁ তারপর প্রথমে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কি কম্বাইন্ড ওসিপি দ্যাট মিন্স ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্বন্ধে জানেন, যদি জানে তাহলে হবে ইয়েস, দ্যাট মিন্স নাম্বার 1, আর যদি না জানে তাহলে 2। ঠিক আছে, এরকম যদি মাল্টিপল রেসপন্স আপনি একটা কোয়েশ্চেনের মধ্যে নিয়ে আসতে পারেন তখন সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা এটা কি দেয়া বলেন তো, এটা কি জিনিস বলেন তো, এখানে কি দেয়া এই কোয়েশ্চেনের সাথে? এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ রেটিং কোয়েশ্চেন, তাই না? আমরা রেসপন্ডেন্টের রেসপন্স দেখছি, হ্যাঁ ইন টার্মস অফ এ পার্টিকুলার ইস্যু, সে স্যাটিসফাইড নাকি মোটামুটি স্যাটিসফাইড, নাকি সে কনফিউজ, স্যাটিসফাইড বা ডিসস্যাটিসফাইড এর মাঝামাঝি, নাকি সে ডিসস্যাটিসফাইড, হ্যাঁ যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। আচ্ছা আচ্ছা, এইবার আসেন আপনার ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট অথবা কোয়েশ্চেনিয়ারের কিছু পার্টস থাকে, সেই পার্টস গুলা কি? খেয়াল করুন, প্রথমে একটা টাইটেল থাকে, আপনি যেই ইনস্ট্রুমেন্টে আপনার ডেটা কালেকশন করছেন এরকম এটা একটা টাইটেল থাকে প্রথমে, হ্যাঁ টাইটেল। আচ্ছা, কিছু ইন্ট্রোডাক্টরি রিমার্ক থাকে, হ্যাঁ যেমন আমরা আমাদের মেডিকেল স্টুডেন্টদের দিয়ে যখন একটা সার্ভে করাই তখন ওখানে কিন্তু লেখা থাকে যে আই এম এ স্টুডেন্ট অফ থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট আনোয়ার খান মডার্ন মেডিকেল, এই ধরনের একটা ইন্ট্রোডাক্টরি কিছু রিমার্ক লেখা থাকে, হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে রেসপন্ডেন্টের জন্য একটা আইডি নাম্বার থাকে, যেমন আমরা রেসপন্ডেন্ট আইডি এরকম লিখতে পারি, 001 বা 002 এরকম একটা আইডি থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার মেইন পোর্শন অফ দ্য কোয়েশ্চেন, দ্যাট ইজ
সেট অফ কোয়েশ্চেন গুলো থাকে। আচ্ছা, একদম লাস্টে কিছু এন্ডিং রিমার্কস থাকে, যেখানে হচ্ছে রেসপন্ডেন্টকে থ্যাঙ্কস দিয়ে হচ্ছে যে ইন্টারভিউয়ার মানে যে ডেটা কালেক্ট করছে তার সিগনেচারের একটা জায়গা থাকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্টের কমেন্টস নেওয়ার একটা সেকশন রেখে থাকি। এনি কমেন্ট বা রেসপন্ডেন্টও কমেন্টস করতে পারে আপনার কোয়েশ্চেনের, এরকমও অপশন রাখা যেতে পারে। সো দিজ আর দি পার্টস অফ এ কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেনিয়ারে এই ধরনের পার্ট গুলো অবশ্যই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসেন একটা কোয়েশ্চেনিয়ারকে আমরা কখন একটা ভালো কোয়েশ্চেনিয়ার বলবো, অথবা একটা গুড কোয়েশ্চেনিয়ারের কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত, অথবা কি কি কোয়ালিটিস থাকলে আমরা সেই পার্টিকুলার কোয়েশ্চেনিয়ারকে বলবো যে এটা একটা ভালো কোয়েশ্চেন, জাস্ট এ গুড কোয়েশ্চেনিয়ার। আপনি আপনার যখন প্রোটোকল ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার কোয়েশ্চেনিয়ারটা আপনার যে থিসিস গাইড থাকবেন স্যার কিন্তু দেখতে চাবেন, স্যার আপনাকে বলবেন যে তোমার কোয়েশ্চেনিয়ারটা নিয়ে আসো তো দেখি। হ্যাঁ, তখন এই কোয়েশ্চেনিয়ার দেখে স্যার কিন্তু আপনার তখন আপনি কিছু কারেকশন দিতে পারেন। হ্যাঁ, যে হয়তো বলতে পারেন আপনাকে যে আপনার কোয়েশ্চেনিয়ারটা খুব বেশি লং হয়ে গেছে, অথবা বেশ কিছু ইররিলেভেন্ট কোয়েশ্চেন করে ফেলেছেন। আচ্ছা, এইবার আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই, হোয়াট ইজ দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট অফ কোয়েশ্চেন। আপনি যে কোয়েশ্চেনিয়ারটা তৈরি করবেন কিসের বেসিসে বা কিসের গাইডলাইনের বেসিসে আপনি কোয়েশ্চেনটা তৈরি করবেন? আমাকে একজন একটু কমেন্টস বক্সে জানান তো। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে হোয়াট ইজ দ্য বেসিস অফ ডেভেলপিং এ কোয়েশ্চেন। আপনি কোয়েশ্চেন কিছু তৈরি করবেন, সেটার বেসিসটা কি হবে বা কিসের বেসিসে আপনি কোয়েশ্চেনগুলো সাজাবেন? একজন একটু কমেন্টস করেন। আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম আপনাকে। আপনার মাথায় তো একটা জিনিস থাকবে, সেটাই বেসিসে আপনাকে কোয়েশ্চেনগুলো করতে হবে, তাই না? যেমন পরীক্ষা হলে স্যাররা যখন প্রশ্ন করেন, স্যারদের মাথায় কিন্তু থাকে যে এই টপিক থেকে আমি কোয়েশ্চেন করবো। আপনি যে আপনার কোয়েশ্চেনারের মধ্যে কোয়েশ্চেনগুলোকে সাজাবেন বা স্ট্রাকচার করবেন, সেই সেই বেসিসটা কি হবে, কিসের বেসিসে আপনি কোয়েশ্চেনগুলো সাজাবেন? একজনও বলতে পারছেন না, আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং। আচ্ছা, আমি বলছি, আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে স্পেসিফিক অবজেক্টিভ থেকে ভ্যারিয়েবল গুলো আমরা বের করব, সেই ভ্যারিয়েবল গুলো ধরে ধরেই কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনার গুলো সাজাবো। যেমন আপনার যদি একটা স্পেসিফিক অবজেক্টিভ থাকে এরকম, to identify the socio-demographic characteristics of the respondent, তার মানে আপনি রেসপন্ডেন্টের সোশিও-ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেনের কিছু কোয়েশ্চেন থাকবে। যেমন আমরা সোশিও-ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে বুঝি নেম, এজ, সেক্স, অকুপেশন, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, এডুকেশন, মান্থলি ইনকাম, এগুলাকে একসাথে বলা হয় সোশিও-ডেমোগ্রাফিক ক্যারেক্টার। তার মানে আপনি এই প্রত্যেকটা ভ্যারিয়েবল ধরে ধরে প্রশ্ন করতে পারেন। যেমন প্রথম কোয়েশ্চেনটা থাকলে হোয়াটস ইউর নেম, মানে রেসপন্ডেন্টের নাম কি, এইজ একটা প্রশ্ন হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস একটা প্রশ্ন হতে পারে, অকুপেশন একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, দিজ আর দি সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, এবং সেটার বেসিসে আপনি আপনার কোয়েশ্চেনের প্রশ্নগুলো করবেন। আচ্ছা, এখন এখন এরকম যদি হয়, মানে আপনি একটা স্টাডি করতে চাচ্ছেন যে আপনি আপনি কোভিড-19 সম্বন্ধে লোকজন জানে কিনা, যে মানুষের অ্যাটিটিউড কি, বিহেভিয়ার কি, হ্যাঁ, পারসেপশন কি, নলেজ কি, এরকম জানতে চাচ্ছেন। হ্যাঁ, নলেজ, অ্যাটিটিউড, বিহেভিয়ার, প্র্যাকটিস রিগার্ডিং কোভিড-19, এরকম একটা আপনি স্টাডি করতে চাচ্ছেন। তাহলে আপনার প্রশ্নগুলা আপনি যে স্পেসিফিক অবজেক্টিভ সেট করেছিলেন সেইটার বেসিসে হবে। যেমন পারসেপশন রিলেটেড হতে পারে যে সে কোভিড-19 সম্বন্ধে মানে এটা কি ধরনের ডিজিজ, সে কি মনে করে, এটা কি কমিউনিকেবল নাকি নন কমিউনিকেবল, সেক্ষেত্রে আপনি যে লাইকার স্কেল এগুলো ইউজ করতে পারেন। অথবা সে প্র্যাকটিস করে কিনা, হ্যাঁ, এই রিলেটেড যদি আপনার একটা কোনো স্পেসিফিক অবজেক্টিভ থাকে তাহলে সেই রিলেটেড আপনি একটা কোয়েশ্চেন। তার মানে খেয়াল করেন, আপনার আপনার কোয়েশ্চেনিয়ারটা কিরকম হবে সেই গাইডটা করবে কিন্তু আপনাকে স্পেসিফিক অবজেক্ট। আপনি এমন একটা কোয়েশ্চেন আপনার কোয়েশ্চেনিয়ারের মধ্যে ইনক্লুড করলেন যেটা সম্বন্ধে আপনি স্পেসিফিক অবজেক্টিভে বলেন নাই, তখনই কিন্তু আপনার এক্সামিনার আপনাকে বলবে যে আপনি যে কোয়েশ্চেনটা দিয়েছেন সেই কোয়েশ্চেন সম্বন্ধে তো আপনি স্পেসিফিক অবজেক্টিভে কিছু বলেননি। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে একটা মানে ফলস পজিশন করে যেতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি যে কোয়েশ্চেনিয়ার তৈরি করবেন,
আপনাকে গাইডলাইনটা দিবে কিন্তু আপনার স্পেসিফিক অবজেক্টিভ। ঠিক আছে, স্পেসিফিক অবজেক্টিভ যেভাবে সাজাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার কোশ্চেনটা হবে। আচ্ছা এবার আসেন, এখন আপনি কোশ্চেনটা যে করবেন সেগুলো সাজানোর কিছু লজিক্যাল সিকোয়েন্স আছে। আচ্ছা আমরা সবাই তো ফানেল দেখছি তাই না, আমরা ছোটবেলায় কেমিস্ট্রিতে ফানেল, হ্যাঁ এরকম এরকম থাকে না, ফানেল ফানেল এরকম থাকে, ফানেল। আচ্ছা খেয়াল করেন আপনার কোশ্চেনটা আপনি একটা লজিক্যাল সিকোয়েন্সের সাথে করবেন। দ্যাট মিন্স আপনি ফানেল সিকোয়েন্স করতে পারেন অথবা ইনভার্টেড, মানে আমি যদি এটাকে উল্টায় দেই, আমি যদি ফানেলটাকে উল্টায় দেই তখন কিন্তু এরকম হয়ে যাবে ইনভার্টেড। মানে আপনি ফানেল সিকোয়েন্সে করতে পারেন অথবা ইনভার্টেড ফানেল সিকোয়েন্সে করতে পারেন। ফানেল সিকোয়েন্সটা কি খেয়াল করেন, ব্রডার কোয়েশ্চেন ফলোড বাই ন্যারো। খেয়াল করেন মানে প্রথমে অ্যাট ফার্স্ট কিছু নন স্পেসিফিক কোয়েশ্চেন থাকবে, নন স্পেসিফিক কোয়েশ্চেন ফলোড বাই কিছু স্পেসিফিক কোয়েশ্চেন, সেটাকে বলা হয় যে ফানেল সিকোয়েন্স। প্রথমে কিছু ব্রডার কোয়েশ্চেন থাকবে, সেখান থেকে আপনি আস্তে আস্তে স্পেসিফিক্যালি আপনি জিনিসটা ন্যারো করবেন। হ্যাঁ আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন খেয়াল করেন ফানেল সিকোয়েন্স কোয়েশ্চেনের এটা একটা এক্সাম্পল। খেয়াল করেন যদি এরকম হয় আপনি রেসপন্ডেন্টের ওপিনিয়ন বা ভিউজ জানতে চাচ্ছেন অ্যাবাউট এ নিউজ পেপার। খেয়াল করেন আপনি কি জানতে চাচ্ছেন, কোন একটা রেসপন্ডেন্টের ওপিনিয়ন জানতে চাচ্ছেন রিগার্ডিং এ নিউজ পেপার, এবং আপনি ফানেল সিকোয়েন্সে যাচ্ছেন, তাহলে সেটা কি হবে, মেনশন সাম ইম্পর্টেন্ট ন্যাশনাল প্রবলেম। মানে আপনি প্রথম কোয়েশ্চেনটা এভাবে করলেন যে আপনি আমাদের দেশে কিছু ন্যাশনাল প্রবলেমের কথা বলেন, এরকম একটা আপনি একটা ওপেন কোয়েশ্চেন করলেন যে আপনি আমাদের দেশে কিছু ন্যাশনাল প্রবলেমের নাম বলেন, ইম্পর্টেন্ট ন্যাশনাল প্রবলেম। যেমন আমাদের দেশে অনেক রকম প্রবলেম আছে তাই না, অনেক রকম প্রবলেম আছে। হ্যাঁ তো সেই রিলেটেড সে কিছু আপনাকে প্রবলেমের কথা বলবে। এই যে মনে করেন যে এই যে বৃষ্টি হলে পানি জমে যায় না, যে ওয়াটার প্রবলেম। তারপর হচ্ছে আমাদের দেশে অনেক সময় ভূমিকম্প হয়, বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস হয়। হ্যাঁ তারপর হচ্ছে এই যে মনে করেন এখন করোনার কারণে অনেকে জব হারায় ফেলছে, এটা একটা সোশিও ইকোনমিক্যাল ক্রাইসিস অনেক লোকের আছে। এই ধরনের আমাদের বিভিন্ন ন্যাশনাল প্রবলেম আছে তাই না। তো সে এরকম কয়েকটা মানে প্রবলেম আপনাকে বললো যে আমাদের দেশে বেকারত্বের সমস্যা আছে, আমাদের দেশে হচ্ছে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে। হ্যাঁ আমাদের দেশে হচ্ছে বললো যে আমাদের দেশে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস আছে, এই ধরনের কথা বলবো। তারপরে কোয়েশ্চেনটা আপনার হবে এরকম যে আপনার কি মনে হয়, আপনি যে এতগুলো প্রবলেম বললেন এর মধ্যে কোন প্রবলেমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনার কাছে কি মনে হয়, আপনি রেসপন্ডেন্ট কিভাবে দেখেন, আপনি জিনিসটা কিন্তু আস্তে আস্তে কনসাইজ করে স্পেসিফিক করে নিয়ে আসছেন। হ্যাঁ তখন সে বললো যে এতগুলো প্রবলেম মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে বেকারত্বের প্রবলেমটাই আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম গুলো। রেসপন্ডেন্ট আপনাকে এইভাবে বলছে সে পড়াই। আচ্ছা এখন আপনি তারপর প্রশ্নটা এভাবে করবেন যে আপনার কাছে যে মনে হচ্ছে যে এই যে বেকারত্বের যে প্রবলেমটা এটা আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম, এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে পাবেন। তখন সে আপনাকে বলবে যে আসলে আমি জিনিসটা গতকালকে একটা নিউজ পেপার পড়ছিলাম, সেই নিউজ পেপার থেকে আমি এই ইনফরমেশনটা পাইছি যে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বাড়ছে। আচ্ছা তারপরে আপনার প্রশ্ন হবে যে আপনি কি ডেইলি স্টার পত্রিকাটা পড়েন। খেয়াল করেন আপনি এভাবে একটা ব্রড থেকে আস্তে আস্তে ন্যারো করে নন স্পেসিফিক থেকে স্পেসিফিক কোয়েশ্চেনে চলে আসবে। দিস ইজ এ ফানেল সিকোয়েন্স, কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা ইনভার্টেড ফানেল সিকোয়েন্স ইজ জাস্ট অপোজিট। আমি এখন যেটা বললাম সেটা উল্টা, মানে আপনি আস্তে আস্তে স্পেসিফিক থেকে নন স্পেসিফিকের দিকে যাচ্ছেন। দিস ইজ ইনভার্টেড ফানেল কোয়েশ্চেন। যেমন আপনি যদি এইভাবে রেসপন্ডেন্টকে প্রশ্ন করেন হাউ মেনি পিপল ওয়ার কিলড ইন টর্নেডো, টর্নেডোতে কতজন লোক মারা গেছে। ধরেন কিছুদিন আগে আমাদের দেশে একটা টর্নেডো হয়েছে সে ফর এক্সাম্পল, এখন আপনি জিজ্ঞেস করলেন রেসপন্ডেন্টকে যে টর্নেডোতে কতজন লোক মারা গেছে, এদের মধ্যে কতজন সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে, কতজনের ফার্স্ট এড দেওয়া লাগছে, আপনি কয়জনকেই ফার্স্ট এড দিতে দেখছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা কতজন হচ্ছে মানে রেস্কিউ হয়েছে। হ্যাঁ এইভাবে আপনি আস্তে আস্তে আপনি কিন্তু উল্টা ভাবে স্পেসিফিক থেকে নন স্পেসিফিক এর দিকে গেলেন। দ্যাট ইজ কল্ড ইনভার্টেড ফানেল। এই ধরনের যে কোনো একটা সিকোয়েন্স আপনি ফলো করতে পারেন ইন ইউর কোয়েশ্চেনিং। আচ্ছা এবার আসেন খেয়াল করেন আপনি কোয়েশ্চেনিয়ারে কোয়েশ্চেনগুলো যে ট্রানজিশন করবেন সেগুলো স্মুথ ট্রানজিশন হবে, একটা সিকোয়েন্স থাকতে হবে, হুট করে কিন্তু ট্রানজিশন করা যাবে তাহলে কিন্তু যে রেসপন্ডেন্ট থাকবে সে কিন্তু পাজল হয়ে যাবে। এই জন্যই আপনি যে কোয়েশ্চেনারটা ডেভেলপ করবেন
সেটা নিয়ে আপনি আপনার ডেটা কালেকশন এরিয়াতে যাওয়ার আগে আপনাকে কিন্তু প্রি টেস্ট করতে হবে। এই জন্য আমরা কিন্তু বলি প্রি টেস্টেড সেমি স্ট্রাকচার্ড অর স্ট্রাকচার্ড কোয়েশ্চেন, এই ধরনের একটা কথা কিন্তু বলে। হ্যাঁ, মানে প্রি টেস্টিং করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রি টেস্টিং করতে হয়? প্রি টেস্টিং করতে হয় এই প্রবলেমগুলোকে সর্ট আউট করার জন্য। আপনি যদি প্রি টেস্ট করে নেন আপনার কোয়েশ্চেনিয়ারটা রেসপন্ডেন্টের কাছে যাওয়ার আগে, তখন কিন্তু আপনি নিজেই ফেস করবেন যে আপনি কিছু কিছু প্রশ্ন আপনি কোয়েশ্চেনিয়ারকে করতে যে মানে রেসপন্ডেন্টকে করতে যেয়ে আপনি প্রবলেম ফেস করছেন। এই জিনিসগুলো কিন্তু আপনি যদি প্রি টেস্টিং না করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ইয়ে হবে না, মানে আপনি তখন ফিল্ডে যে প্রবলেমে পড়বেন যে এই প্রশ্নটা আমি রেসপন্ডেন্টকে কিভাবে বোঝাবো, আপনি নিজেই বুঝতেছেন আপনি রেসপন্ডেন্টকে কিভাবে বোঝাবেন, তাই না? এই জিনিসগুলা হচ্ছে সর্ট আউট করার জন্য প্রি টেস্টিং করাটা জরুরি। আচ্ছা, ওকে, শুরুতে কিছু ইজি এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন রাখা যেতে পারে, তাহলে হচ্ছে রেসপন্ডেন্ট আপনার আপনার প্রতি ইন্টারেস্টেড হবে। শুরুতে যদি আপনি একদম কমপ্লিকেটেড কোয়েশ্চেন রেখে দেন তাহলে রেসপন্ডেন্ট বিরক্ত হবে, কি বলতেছে এগুলা, কিছু তো বুঝি না। আচ্ছা, খেয়াল করুন, আপনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন সেটা খুব সিম্পল হতে হবে এবং ক্লিয়ারলি স্টেটমেন্ট হতে হবে। খুব সিম্পল ইজি ওয়েতে আপনাকে এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ, সবকিছু করতে হবে রেসপন্ডেন্টের কথা চিন্তা করে, এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য দিস ইজ ইম্পর্টেন্ট। যেমন আমি যখন একটা লেকচার তৈরি করি, হ্যাঁ হ্যাঁ, তখন একই লেকচার স্টুডেন্ট ভেদে কিন্তু ভ্যারি করে। কেন ভ্যারি করে? কারণ আমি যখন মেডিকেল স্টুডেন্টদের বলবো, মানে আন্ডারগ্রেড মেডিকেল স্টুডেন্টদের বলবো, তখন এক ধরনের ওয়েব প্রেজেন্টেশন। যখন আমি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বলবো তখন আমাকে আরেকভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? অথবা সেম জিনিসের ক্লাসও আমাকে নার্সিং এ নিতে হয় অনেক সময়, ওদের জন্য হচ্ছে আরেকভাবে বলতে হবে, ঠিক আছে? তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আপনার রেসপন্ডেন্ট কারা। হ্যাঁ, এখন আপনি একটা ক্লাস 1 এর বাচ্চারে যদি আপনি যা বুঝান যে sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, সে কিছু বুঝবে? বুঝবে না। ওইভাবে আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনাকে অলওয়েজ আপনার রেসপন্ডেন্টের দিক থেকে চিন্তা করতে হবে। এই কোয়েশ্চেনটা আমি যদি রেসপন্ডেন্ট হতাম তাহলে আমি কিভাবে আনসার, কারণ রেসপন্ডেন্ট তো আর আপনার মতো মেডিকেল সায়েন্স পড়ে আসেনি, তাই না? তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। স্পেসিফিক, নন স্পেসিফিক কোয়েশ্চেন করা যাবে না। যেমন আমি যদি প্রশ্ন করে দিই ডু ইউ প্লে রেগুলারলি, এটা কিন্তু স্পেসিফিক হলো না। এভাবে না করে আমি প্রশ্নটা এভাবেই করতাম ডু ইউ প্লে এভরিডে, আপনি কি প্রতিদিন খেলাধুলা করেন, আপনি কি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করেন, দিস ইজ এ স্পেসিফিক, মানে স্পেসিফিক কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবং অবশ্যই আপনার কোশ্চেনিয়ারে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে should not be ambiguous. Ambiguous মানে হচ্ছে having more than one meaning। যদি একটা কোয়েশ্চেন করেন আপনি সেটা more than one meaning হয়, এরকম হওয়া যাবে না। যেমন আপনি যদি এরকম একটা প্রশ্ন করেন is your work difficult because you are hungry, মানে আপনার কাজটা কি কঠিন কারণ আপনি হাংরি, দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এবং সে যেই আনসার দেখ না কেন এই দুইটা ভেরিয়েবলকে কিন্তু ডিফাইন করা মুশকিল হয়ে যাবে। তার প্রশ্নটাই এরকম একটা আনএম্বিগিয়াস কোশ্চেন, এবং এখানে মিনিং কিন্তু মোর দেন ওয়ান। আচ্ছা, এবার আসেন, যদি ডাবল ব্যারেল কোশ্চেন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেগুলো এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, যেমন আপনি যেরকম প্রশ্ন করেন কোন একটা পার্টিকুলার রেসপন্ডেন্ট, ফিমেল রেসপন্ডেন্টকে আপনি এভাবে প্রশ্নটা করছেন, ডু ইউ এন্ড ইউর হাজবেন্ড ওয়ান্ট অ্যানাদার চাইল্ড, আপনি এবং আপনার হাজবেন্ড কি আরেকটা বাচ্চা নিতে চাচ্ছেন? এটা কিন্তু একটা ডাবল ব্যারেল কোশ্চেন। এখানে মানে দুইজনকে আলাদাভাবে মেনশন করার দরকার ছিল, ঠিক আছে? অথবা এইভাবে যদি আমি বলি ডাজ গভর্নমেন্ট হ্যাজ কোটা ফর ট্রাইবাল পিপল এন্ড উইমেন, মানে গভর্নমেন্টের কি ট্রাইবাল পিপল এবং উইমেনের জন্য কোটা সিস্টেম অ্যাভেলেবেল আছে? ট্রাইবাল পিপলের মধ্যে তো ম্যান উইমেন দুইটাই হতে পারে, তাই না? এটা কিন্তু একটা ডাবল ব্যারেল কোশ্চেন, এই ধরনের কোশ্চেন হয়ে যায়। আচ্ছা, তারপর অ্যাভয়েডেন্স অফ হাইপোথেটিক্যাল কোশ্চেন, আপনাকে হাইপোথেটিক্যাল কোশ্চেন অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা সবাই ছোটবেলায় ইয়ে দেখছি, তাই না? ওই যে কি বলে মিনা কার্টুন দেখেছিলাম, তাই না? মিনা কার্টুনে হচ্ছে আপনার এই যে যে দৈত্য ছিল, হ্যাঁ, দৈত্য কিন্তু হচ্ছে মিনাকে বলতেছিল না যে মিনা তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? দিস ইজ এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। এই ধরনের হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করা যাবে। হ্যাঁ, যেমন আপনি যদি প্রশ্ন করেন রেসপন্ডেন্ট যে আপনি কি আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে চান, দিস ইজ এ হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন করা যাবে।
আচ্ছা, খেয়াল করেন, আপনি যদি এইভাবে প্রশ্ন করেন যে আপনার প্রশ্ন থেকে রেসপন্ডেন্ট একটা লিডিং পাচ্ছে, মানে একটা 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 ক্লু পাচ্ছে, এই ধরনের প্রশ্ন করা যাবে না। এই ধরনের এই ধরনের ক্লু যদি রেসপন্ডেন্ট পায়, সেক্ষেত্রে রেসপন্ডেন্ট কিন্তু কিছুটা বায়াসড হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করেন এই প্রশ্নটা দেখেন, যদি আপনি একটা কোয়েশ্চেন করেন রেসপন্ডেন্ট এভাবে, স্মোকিং ইজ হার্মফুল, স্মোকিং ইজ হার্মফুল, ইজ নট ইট। এই যে আপনি ইজ নট ইট কথাটা বললেন, এটা বলার কারণে কিন্তু সে কিছুটা কনফিউজ হয়ে যায়, বায়াসড হয়ে যায়, বায়াসড হয়ে যায়, সে কিন্তু আপনাকে আনসার দেবে, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল ডেটাটা পাবেন না। আচ্ছা, সেনসিটিভ এবং এমব্রেসিং কোয়েশ্চেন অ্যাভয়েড করাই ভালো। হ্যাঁ, কিন্তু এখানে ব্যাপার আছে, ধরেন আপনি যদি একটা স্টাডি করতে চান, আপনি যে টাইটেল বা যে টপিকটা নিয়ে স্টাডি করতে চান, সেই টপিকটাই যদি সেনসিটিভ হয়, তাহলে কিন্তু আপনাকে এটা কিন্তু আবার মুশকিল। হ্যাঁ, যেমন আমরা আমাদের স্টুডেন্টদের দিয়ে একটা স্টাডি করেছিলাম গত বছর, যে কন্ট্রাসেপটিভ প্র্যাকটিস অ্যামং দ্য রুরাল পিপল, রুরাল পিপলদের মধ্যে কন্ট্রাসেপটিভ প্র্যাকটিসের রেটটা কিরকম সেটা দেখেছি আমরা। এখন স্বাভাবিক, কন্ট্রাসেপটিভ মেথড নিয়ে সবাই কথা বলতে একটু আনইজি ফিল করে, সেক্ষেত্রে আপনাকে ওইভাবেই রেসপন্ডেন্টকে কাউন্সিল করতে হবে, ওইভাবেই তার সাথে আপনাকে মিশে যেতে হবে, যাতে সে আপনাকে একজন মানে মানে এমন না যে সে আপনার কথা আনসার দিতে চাচ্ছে না। ঠিক আছে, এইভাবে না, আপনাকে আপনার প্রেজেন্টেশনটা ওইভাবে সুন্দরভাবে করতে হবে, যাতে সে আপনাকে এই ধরনের ইস্যুতে আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে রেসপন্স করে। এটাই হচ্ছে একটা রিসার্চারের কোয়ালিটি। আচ্ছা, দেখেন এখানে আমি একটা কোয়েশ্চেনের স্যাম্পল দিই, নেট থেকে নেওয়া। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেনিয়ার, দেখেন এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে। আচ্ছা, আমাকে একজন বলেন তো, এই যে নাম্বার 1 কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা, ডু ইউ ইউজ দ্য লাইব্রেরি অন এ এভারেজ? হ্যাঁ, মানে আপনি এভারেজে কতদিন লাইব্রেরিতে যান বা লাইব্রেরি ইউজ করেন, এরকম প্রশ্ন। এই কোয়েশ্চেনটা কি ধরনের কোয়েশ্চেন একজন বলেন তো একটু? এই কোয়েশ্চেনটা কি টাইপ অফ কোয়েশ্চেন? এটা কি স্ট্রাকচার্ড কোয়েশ্চেন নাকি আনস্ট্রাকচার্ড কোয়েশ্চেন? এই কোয়েশ্চেন হচ্ছে ইটস এ স্ট্রাকচার্ড কোয়েশ্চেন, কারণ দেখেন এই প্রশ্নের 4টা আনসার আছে, তাই না? 4টা আনসার আছে, যেমন লেস দেন ওয়ান্স এ মান্থ, ওয়ান্স এ মাস, মাসে একদিন লাইব্রেরিতে যায়, ওয়ান্স এভরি 2 উইক, ওয়ান্স এভরি 2 উইকস। আমি যেমন জীবনও লাইব্রেরিতে যেতাম না, আমি 6 মাসও লাইব্রেরিতে যেতাম কিনা, আমি স্টুডেন্ট লাইফে কথা বলি, অনেকে দেখি যে খুব লাইব্রেরিতে পড়াশোনা করে, এটা ভালো, কিন্তু আমি কেন জানি লাইব্রেরিতে পড়তে পারতাম না। হ্যাঁ, এই ধরনের আপনি একটা স্টাডি যদি করতে চান, হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু 4টা আনসার বা 4টা অপশন দেওয়া আছে। সো ইটস এ স্ট্রাকচার্ড কোয়েশ্চেন অর ইটস এ ক্লোজড কোয়েশ্চেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন চেক লিস্ট সম্বন্ধে আমরা কিছু কথা বলি। চেক লিস্ট, খেয়াল করেন, আমরা যখন স্টুডেন্ট লাইফে অস্পি পরীক্ষা দিতাম, আমরা স্টুডেন্ট লাইফে সবাই অস্পি পরীক্ষা দিচ্ছি, তাই না? সেই অস্পি পরীক্ষাতে একটা স্টেশন থাকতো, যেখানে যেখানে আমাকে ইয়ে করতে হতো, মানে একটা প্রসিডিউর পারফর্ম করতে হতো, একটা প্রসিডিউর পারফর্ম করতে হতো। এবং আমার যে টিচার থাকতেন, তিনি কিন্তু আমার সাথে কোনো কথা বলতেন না, তিনি জাস্ট আমাকে অবজার্ভ করতেন। আচ্ছা, আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। আমাদের ফাইনাল প্রফে গাইনি অপসের যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় হচ্ছে এই অস্ত্র পরীক্ষায় আমার একদম ফার্স্ট যে স্টেশনটা ছিল সেটাই ছিল একটা প্রসিডিউর স্টেশন। হ্যাঁ, যেমন ওই যে স্টেজেস অফ, সেকেন্ড স্টেজেস অফ লেবার থাকে না, এগুলা এগুলা হচ্ছে আপনার মানে ইয়ে করে দেখাইতে, ওই যে আপনাকে পারফর্ম করে দেখাইতে, এবং প্রত্যেকটা স্টেশনের জন্য হচ্ছে 5 মিনিট টাইম। এখন আমার প্রথম স্টেশনই হচ্ছে প্রসিডিউর স্টেশন, আমি তো যাই পাগল হয়ে গেছি। দেখা গেল যে 5 মিনিটের স্টেশন আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করি। তা আমার যে এক্সামিনার ছিলেন উনি আমার দিকে তাকায় আছে, শেষ, জি ম্যাডাম শেষ। ম্যাডাম একটা হাসি দিলেন, আমি তখনই বুঝছি যে 5-এর মধ্যে হয়তো আমি 2ও পাইনি, অনেক কিছু মিস করে গেছি। কখন বুঝছি, কারণ এরপরে আমার যে পরের রোল নাম্বার ছিল, দেখে যে সে অনেক কিছু বলতেছে 2 মিনিট ধরে, 2 মিনিট ধরে সে শুধু বলেই যাচ্ছে, মানে ওই প্রসিডিউর স্টেশন পারফর্ম করেই যাচ্ছে, এবং ম্যাডাম তাকে অনেক কিছু বলতেছে। তখন আমি বুঝলাম যে না, আমি আসলে পরীক্ষাটা অনেক বাজে দিয়েছি। তো আপনি কিন্তু আহ এই ধরনের কোনো কিছু যখন রেসপন্ডেন্টকে পারফর্ম করতে দিবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে একটা চেক লিস্ট ইউজ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটা চেক লিস্ট ইউজ করতে হবে। রেসপন্ড যদি এরকম কোনো কিছু পারফর্ম করে, হ্যাঁ, যেমন আপনি রেসপন্ডেন্টকে বললেন যে আপনি
যে কি বলে এই হোমমেড যে ওআরএস সেটা সেটা প্রিপেয়ার করে দেখানোর জন্য বললেন রেসপন্ডেন্ট, সেই ফর এক্সাম্পল। এখন সে এটা আপনার সামনেই পারফর্ম করছে রেসপন্ডেন্ট। হ্যাঁ, মানে আপনি দেখতে চাচ্ছেন যে ওরা আসলে হোমমেড যে ওআরএস সেটা হচ্ছে প্রপারলি তৈরি করতে পারে কিনা, সেটা আপনি দেখতে চাচ্ছেন। আপনি এখন ওখানে একজন অবজারভার, আপনি অবজার্ভ করছেন এবং আপনার হাতে একটা চেক লিস্ট থাকবে। তো চেক লিস্টেই সেই প্রত্যেকটা পয়েন্ট থাকবে যে ওআরএস বানানোর জন্য কি কি প্রসিডিউর বা স্টেপস ফলো করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনার চেক লিস্টে থাকবে। আপনি কিন্তু তখন ওই পার্টিকুলার রেসপন্ডেন্টের সাথে কোনো কথা বলবেন না, কারণ আপনি অবজার্ভ করছেন। ঠিক আছে, এটাই বলছে যে চেকলিস্ট ইজ এ সিম্পল ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট কনসিস্টিং prepared list of expected items of performance or attribute which are checked by researcher. As a researcher, আপনি অবজার্ভ করবেন এবং আপনি চেক করছেন যে ওই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা হচ্ছে ওই রেসপন্ডেন্ট ঠিকভাবে পারফর্ম করছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেটা চেকলিস্টে নোট ডাউন করবেন। হ্যাঁ, চেকলিস্ট সাধারণত এরকম হয়ে থাকে, সে যদি প্রত্যেকটা পয়েন্ট টাচ করে তখন আমরা এরকম টিক মার্ক দিই। ঠিক আছে, এবার আসেন মেথডস অফ ডেটা প্রেজেন্টেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে ডেটাগুলা কালেকশন করে নিয়ে আসবেন সেগুলো আপনাকে প্রেজেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন আপনাকে প্রেজেন্ট করতে হবে? প্রেজেন্ট করতে হবে কেন? প্রেজেন্ট করতে হবে হচ্ছে এই জন্য যে কারণ আপনি যে ডেটাটা কালেকশন করে নিয়ে আসেন এটা একটা হিউজ ডেটা এবং এটা একটা র ফাইল, সেটাকে আপনাকে কনসাইজ করে সামারাইজ করে প্রেজেন্ট করতে হবে, যাতে আপনি যে কাজটা করেছেন, আপনি ধরেন 500 রেসপন্ডেন্টের কাছ থেকে কোনো একটা পার্টিকুলার টপিকের উপরে আপনি কোয়েশ্চেনিয়ারের মাধ্যমে বিভিন্ন রকমের ডেটা কালেকশন করে নিয়ে আসছেন এবং সেটাকে আপনাকে প্রেজেন্ট করার জন্য বিভিন্ন প্রসিডিউর ফলো, সেটাকে আমরা বলে থাকি মেথডস অফ ডেটা প্রেজেন্টেশন। এখন আপনি টেবিল ইউজ করতে পারেন, বিভিন্ন রকমের ডায়াগ্রাম আছে, আপনি সেই ডায়াগ্রাম গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, কেন ইউজ করবেন? কারণ আপনি যে ডেটাটা নিয়ে আসছেন সেটার কিছু অব্যক্ত মিনিং বা অব্যক্ত কথাবার্তা সেটাকে আপনি সামারাইজ করে প্রেজেন্ট করার জন্যই ডেটা প্রেজেন্ট। আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি? টেবিলের মাধ্যমে করতে পারি, বিভিন্ন ডায়াগ্রামের মধ্যে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, টেবিলের মধ্যে বিভিন্ন রকমের টেবিল আছে, যেমন ফ্রিকোয়েন্সি টেবিল আছে, কস্ট টেবিল আছে, কন্টিনজেন্সি টেবিল আছে। হ্যাঁ, এরকম অনেক ধরনের টেবিল আছে। অথবা আরেকভাবে আমরা টেবিলকে ক্লাসিফাই করতে পারি, দ্যাট ইজ কল্ড ইউনিভেরিয়েট। খেয়াল করেন, ইউনিভেরিয়েট, বাইভেরিয়েট এন্ড মাল্টিভেরিয়েট। ইউনিভেরিয়েট আমরা কোন টেবিলটাকে বলবো? খেয়াল করেন, ইউনিভেরিয়েন্ট না, আপনারা অনেক সময় পরীক্ষা বলে ভ্যারিয়েন্ট না, ভেরিয়েন্ট না, ইউনিভেরিয়েন্ট মানে যেই টেবিলে একটা ভেরিয়েবলের ইনফরমেশন দেওয়া থাকবে সেই টেবিলটাকে আমরা বলবো ইউনিভেরিয়েট। আর যেই টেবিলে দুটো ভেরিয়েবলের ইনফরমেশন দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো বাইভেরিয়েট। আর যেই টেবিলে মোর দেন 2 ভেরিয়েবলের ইনফরমেশন দেওয়া থাকবে সেটাকে আমরা বলবো মাল্টিভেরিয়েট। ঠিক আছে, আমি পরে আরো ইন ডিটেইলস বলছি। আচ্ছা, ড্রয়িংস এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, যেমন হিস্টোগ্রাম আছে, ফ্রিকোয়েন্সি পলিগ্রাম আছে, লাইন চার্ট আছে, স্ক্যাটার অথবা ডট ডায়াগ্রাম আছে, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, এগুলাই সাধারণত আমরা কমনলি ইউজ করি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে। এই জন্য জানতে হবে যে ধরেন আপনি একটা কোয়ান্টিটেটিভ ডেটা প্রেজেন্ট করতে চাচ্ছেন, কিন্তু সেটা আপনি আবার বার ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করবেন, তখন কিন্তু কম্পিউটার সেটা অ্যাকসেপ্ট করবে না। কারণ কম্পিউটার জানে যে বার ডায়াগ্রাম শুধুমাত্র কোয়ালিটেটিভ ডেটার বেলায় এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, অথবা কোয়ান্টিটেটিভ ডেটার মাধ্যমে শুধু হিস্টোগ্রাম দিয়ে এক্সপ্রেস করা যায়। এখন আপনি একটা কোয়ালিটেটিভ ডাটা ওই কম্পিউটারে ইনপুট করে আপনি স্পেসে কমান্ড দিলেন যে হিস্টোগ্রাম করার জন্য, তখন সে কিন্তু সেটা ইনভ্যালিড দেখাবে। কেন ইনভ্যালিড দেখাবে? কারণ হিস্টোগ্রাম হচ্ছে অনলি ফর কোয়ান্টিটেটিভ ডাটা। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে কোনটা কোয়ান্টিটেটিভ ডাটা, কোনটা কোয়ালিটেটিভ ডাটা। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে যে কোয়ান্টিটেটিভ ডাটার জন্য আমি কোন কোন ডায়াগ্রাম দিয়ে প্রেজেন্ট করব এবং কোয়ালিটেটিভ ডাটার জন্য আমি কোন কোন ডায়াগ্রাম দিয়ে প্রেজেন্ট করব। খেয়াল করেন, যদি কোয়ান্টিটেটিভ ডাটা হয় তাহলে আমরা সাধারণত হিস্টোগ্রাম মোস্ট কমনলি ইউজ করা হয়। এছাড়া আপনি ফ্রিকোয়েন্সি পলিগ্রাম করতে পারেন, ফ্রিকোয়েন্সি কার্ভ করতে পারেন, লাইন চার্ট করতে পারেন। হ্যাঁ, আর যদি কোয়ালিটেটিভ ডেটা হয় তাহলে বার ডায়াগ্রাম করতে পারেন, পাই ডায়াগ্রাম করতে পারেন, পিক্টোগ্রাম করতে পারেন। ঠিক আছে, আচ্ছা,
এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোয়ালিটেটিভ ডাটা, কোনটা কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে যেটা মেজার করা যাবে, যেটার একটা ভ্যালু আসবে, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ। আর যেটা মেজার করা যাবে না সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। আচ্ছা, টেবিল সম্বন্ধে আর একটু বলি যে একটা টেবিলের কিছু কিছু পার্টস আছে। অনেক সময় আপনাকে পরীক্ষার সময় বলতে পারে যে একটা টেবিলের কি কি পার্টস আছে বলেন তো, তখন আপনাকে কিন্তু কাটতে হবে। একটা টেবিলে কি কি পার্টস থাকে, যেমন টেবিল নাম্বার থাকে, টাইটেল অফ দ্য টেবিল থাকে, কলাম হেডিং থাকে, র হেডিং থাকে, বডি অফ দ্য টেবিল, হেড নোট, ফুটনোট, অথবা অনেক সময় নিচে সোর্সেস অর রেফারেন্স। খেয়াল করুন, এটা যদি একটা টেবিল হয়, দিস ইজ দ্য টেবিল নাম্বার, রাইট? This is the title of the table, distribution of the respondents by age in years. হ্যাঁ, in years যে আমি ব্র্যাকেটে লিখলাম এটা হচ্ছে হেড নোট, কারণ এজ কিন্তু মান্থসেও এক্সপ্রেস করা যায়, আবার ইয়ার্সেও এক্সপ্রেস করা যায়। তাহলে আমি যদি হাইট দিতাম, আমি ব্র্যাকেটে সেন্টিমিটার লিখে দিতাম, ধরুন আমি সেন্টিমিটারে হাইট দিচ্ছি রেসপন্ডেন্ট, তাহলে আমি তখন লিখে দিতাম ইন সেন্টিমিটার অথবা মিটার, অথবা ফুট অথবা ইঞ্চি, আমি যেটা দিয়ে মেজার করছি। দিস ইজ দ্য হেড নোট। আর n ইজ ইকুয়াল টু 197। আপনাদের আমি প্রথম ক্লাসে বলেছিলাম স্মল এন মানে হচ্ছে স্যাম্পল, স্মল এন মানে হচ্ছে স্যাম্পল, তার মানে এন দ্বারা বোঝাচ্ছে স্যাম্পল সাইজ, মানে আপনি 197 জন রেসপন্ডেন্টের ডেটা এই টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করছেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলেন তো এই টেবিল থেকে বলেন তো, এই টেবিল থেকে বলেন তো যে এখানে কোন ভেরিয়েবলটা নিয়ে কাজ করা হয়েছে বা কোন ভেরিয়েবলটার কথা বলা হয়েছে এখানে, বা এই টেবিল থেকে আপনি ভেরিয়েবল কোনটা দিতে পারবেন কেউ? which one is the variable in this particular table? পারবেন? এটা পারা উচিত, কারণ হচ্ছে টেবিল থেকে বলতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে ভেরিয়েবল কোনটা, which one is the variable? এখানে ভেরিয়েবল হচ্ছে এজ, এজ হচ্ছে ভেরিয়েবল, কারণ এইজের ভ্যালুটাই কিন্তু ভ্যারি করছে, তাই না? কারো বয়স 20, কারো বয়স 21, 26, 35, 36 এরকম। this is the characteristics that is varying। আর ডান পাশে দেয়া আছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে কি? হ্যাঁ, রুকসানা আপা কমেন্টস করছেন, থ্যাংক ইউ। এইজ, আচ্ছা, এই ফ্রিকোয়েন্সি মানে কি কেউ বলতে পারবেন? ফ্রিকোয়েন্সি মানে কি? আমরা বলি না অনেক সময় পেশেন্টের ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বেড়ে গেছে, এই ফ্রিকোয়েন্সি মানেটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ টাইমস, হ্যাঁ, আর নাম্বার অফ অকারেন্স দ্যাট এ ডাটা occurred in a particular data set। কোন একটা ডাটা সেটে কোন একটা ডাটা যতবার ঘটছে সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, যেমন এই দেখেন 20 থেকে 25 এই বয়সের মধ্যে কতজন আছে? 25 জন আছে। 26 to 35 এই রেঞ্জের মধ্যে কয়জন আছে? 95। এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে আমি পার্সেন্টেজে এক্সপ্রেস করছি। ঠিক আছে? তার মানে ইট ইজ দ্য ভ্যারিয়েবল, is the frequency that is a particular variable এর ভ্যালু, এবং এটাকে আমি পার্সেন্টেজে প্রকাশ করছি। আর এটা হচ্ছে ফুটনোট, নিচে যেটা লেখা এটা হচ্ছে ফুটনোট। আবার বলছেন this is the table number, this is the title of the table, this is the sample size। এটা হচ্ছে কলাম হেডিং, হ্যাঁ, এটা হচ্ছে র হেডিং। আর এই এই যে রো হেডিং আর কলাম হেডিং এর মাঝখানে যে পোর্শনটা, এই পোর্শনটা, এটাকে বলা হয় বডি অফ দ্য টেবিল, বডি অফ দ্য টেবিল। ঠিক আছে? দিস ইজ দ্য পার্টস অফ দ্য টেবিল। আপনাকে অনেক সময় বলবে, ধরেন না আপনার এক্সামে আপনাকে বলবে যে একটা টেবিলে কি কি পার্টস থাকে বলতো, তখন আপনাকে বলতে হবে যে টেবিল নাম্বার থাকে, টাইটেল থাকে, হ্যাঁ, র হেডিং থাকে, কলাম হেডিং থাকে, বডি অফ দ্য টেবিল, হেড নোট, এগুলো তখন বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, টেবিল নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি বলবো আস্তে আস্তে সবই। এখানে একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল দেয়া আছে। দিস ইজ এ গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে একটা ক্লাস ইন্টারভিউ, তাই না? এটা একটা ক্লাস ইন্টারভিউ, দিস ইজ এ ক্লাস ইন্টারভিউ। অ্যাকচুয়ালি এখানে এই টেবিলে আপনি কি দেখছেন যে আপনি 500 জন স্টুডেন্টস এর একটা পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় সে কত মার্কস পেয়েছে
সেই মার্কসটাই আপনি টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করেছেন। আচ্ছা খেয়াল করেন কেন টেবিলটা এত ইজি আমাকে 500টা স্টুডেন্টের মার্কসটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে দিল, এত সুন্দরভাবে সামারাইজ করে দিল। খেয়াল করেন আমি যদি আপনাকে বলতাম যে আপনি যেই 100 জন 100 জন সরি 500 জন স্টুডেন্টস এর পরীক্ষা নিছেন, এই 500 জন স্টুডেন্ট 100 মার্কসের মধ্যে কে কত পাইছে, ঠিক আছে? এখন আপনি কি করলেন, আপনি হচ্ছে একটা কাগজ নিলেন, একটা কাগজ নিলেন একটা কাগজ নিয়ে এরকম এই কাগজের মধ্যে 500 জনের রোল নাম্বার লিখবেন, 1 2 3 এরকম করে 500 পর্যন্ত। কারণ প্রত্যেকটা রোলের এগেইনস্টে কে কত পাইছে, ধরেন কেউ 20 পাইছে, কেউ ধরেন 40 পাইছে, কেউ ধরেন 50 পাইছে, হ্যাঁ, কেউ 60 পাইছে, কেউ 80 পাইছে, হ্যাঁ এরকম। ঠিক আছে, আপনি একটা কাগজ সুন্দর করে এরকম লিখে নিয়ে আসুন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, যে 50 থেকে 60 এর মধ্যে কতজন পাইছে বলতে পারবেন আপনি? আপনি তখন পাজল হয়ে যাবেন। ঠিক আছে, তার মানে খেয়াল করেন এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমি এইভাবে একটা টেবিলে কনসাইজ করে সামারাইজ করে সাজিয়ে নিই তাহলে কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখেন এখানে ক্লাস ইন্টারভেল, এখানে এই ক্লাস ইন্টারভেলটা ডিনোট করছে হচ্ছে পরীক্ষায় সে কত মার্কস পাইছে। দিস ইজ এ ক্লাস ইন্টারভেল অথবা গ্রুপ ইন্টারভেল, যে গ্রুপ ইন্টারভেলটা অ্যাকচুয়ালি ডিনোট করছে যে সে পরীক্ষায় কত মার্কস পাইছে। হ্যাঁ, যেমন 0 to 20 এর মধ্যে পাইছে, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি, মানে 0 to 20 এর মধ্যে সে পাইছে হচ্ছে 30 জন, মানে 0 থেকে 20 এর মধ্যে মার্কস পাইছে 100 মার্কসের পরীক্ষায়। এখানে টোটাল মার্কস হচ্ছে 100, টোটাল মার্কস হচ্ছে 100। হ্যাঁ, 100 এর মধ্যে 0 to 20 এর মধ্যে পাইছে হচ্ছে 30 জন, 20 to 40 এর মধ্যে পাইছে হচ্ছে 100 জন, তাই না? 40 to 60 এর মধ্যে পাইছে হচ্ছে 300 জন। আচ্ছা, 60 to 80 এর মধ্যে পাইছে হচ্ছে 50 জন। আচ্ছা খেয়াল করেন, এখন আমি এই টেবিল দেখে আমি জাস্ট খেয়াল করেন আমি জাস্ট এই টেবিলের দিকে দেখে আমি উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড বলে দিতে পারি যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এভারেজে 40 to 60 পাইছে। বলে দিতে পারি না আমি? আমি কিন্তু বলে দিতে পারি, কারণ আমি টেবিল দেখে বুঝতেছি যে 40 থেকে 60 এর মধ্যে 300 জন পাইছে, তখন এভারেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট 40 to 60 এর মধ্যে পাইছে। তার মানে খেয়াল করেন এই একটা টেবিল দেখে আমি কোন একটা পার্টিকুলার ক্লাসের 500 স্টুডেন্ট পরীক্ষাটা কেমন দিল সেই আইডিয়াটা কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন স্যার এখানে তো 0 to 20 আছে, আবার 20 to 40 আছে, কেউ যদি 20 পায়, তাহলে আমি তাকে কোন ঘরে রাখবো? এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে। কারণ দেখেন এখানে 20 আছে, এখানে 20, বা এখানে 40 আছে, এখানে 40 আছে, এখানে 60 আছে, এখানে 60 আছে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে 20 পাইছে ওকে আমি কোথায় রাখি, খেয়াল করেন দিস ইজ এন এক্সক্লুসিভ টাইপ অফ ক্লাস ইন্টারভেল। খেয়াল করেন দিস ইজ এন এক্সক্লুসিভ টাইপ অফ ক্লাস ইন্টারভেল। তার মানে এখানে ক্লাস ইন্টারভেলের যে হাইয়েস্ট রেঞ্জটা আছে, যেমন এটা একটা রেঞ্জ 0 to 20, এটা একটা রেঞ্জ 20 to 40। ক্লাস ইন্টারভেলের যে হাইয়েস্ট রেঞ্জটা আছে সেই রেঞ্জটাকে এক্সক্লুড করা হয়েছে। তার মানে কেউ যদি 20 পায় তাহলে তাকে আপনাকে এই ঘরে রাখলে হবে না, তাকে এই ঘরে রাখতে হবে। কম্পিউটারে কিন্তু ওইভাবেই ইনপুট দেওয়া থাকে এক্সক্লুসিভ টাইপ। হ্যাঁ, ঠিক আছে, এখন একটা স্টুডেন্ট যে 20 পাইছে তাকে আমি সেকেন্ড ঘরে রাখবো, একটা স্টুডেন্ট যে 40 পাইছে তাকে আমি থার্ড ঘরে রাখবো, একটা স্টুডেন্ট যে 80 পাইছে আমি তাকে এই ঘরে রাখবো। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যদি 20.5 পায়, আচ্ছা তার আগে আমাকে বলেন তো যে এই যে পরীক্ষার যে মার্কস ডিস্ট্রিবিউশন, পরীক্ষার যে মার্কস, এটা কি কোয়ান্টিটেটিভ ডাটা নাকি কোয়ালিটেটিভ ডাটা? আগে সেটা বলুন, এটা কি কোয়ান্টিটেটিভ ডাটা নাকি কোয়ালিটেটিভ ডাটা? অবশ্যই এটা কোয়ান্টিটেটিভ ডাটা। কারণ হচ্ছে সে পরীক্ষা দিয়েছে 100 মার্কসের মধ্যে, সে অবশ্যই এখানে একটা মার্কস পাবে, ইটস এ কোয়ান্টিটেটিভ অর ইটস এ মেজারমেন্ট। ঠিক আছে, তার মানে ইটস এ কোয়ান্টিটেটিভ। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম এই পরীক্ষায় যে সে মার্কসটা পেয়েছে এটা কি কন্টিনিউয়াস ডেটা নাকি ডিসক্রিট ডেটা? আনসার কি হবে? ইট ক্যান বি বোথ, এটা কন্টিনিউয়াস হতে পারে, ডিসক্রিট হতে পারে। হ্যাঁ, সে 100-তে 40ও পাইতে পারে, আবার সে 40.5ও পাইতে পারে, তাই না? পাইতে পারে কিন্তু ইটস এ কন্টিনিউয়াস ডেটা, সেটাও হতে পারে। এখন একটা স্টুডেন্ট যদি 40.5 পায়, 40.5 পায়, তাহলে আপনি ওটা কোথায় রাখবেন? তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। দ্যাটস ওয়াই এক্সক্লুসিভ মেথডটাই ফলো করা হয়। তার মানে কেউ যদি 40.5 পায় তখন তাকে আপনি এই ঘরে রাখবেন, কেউ যদি 60.5 পায়
তখন আপনি তাকে এই ঘরে রাখবেন। যদি 80.5 পায় তখন তাকে আপনি এই ঘরে। দিস ইজ এ গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবল। এটা একটা ফ্রিকোয়েন্সি টেবল, এখানে ফ্রিকোয়েন্সি আছে, ক্লাস টেবল দেওয়া আছে, ঠিক আছে। এবং এটা এক্সক্লুসিভ টাইপ, মানে আমি এখানে হাইয়েস্ট ভ্যালু অফ এ পার্টিকুলার রেঞ্জ আমি সেটাকে এক্সক্লুড করছি। দ্যাটস হোয়াই ইটস কল্ড এক্সক্লুসিভ টাইপ অফ ক্লাস টেবল। ভেরি ইজি। এবং টেবিল কিন্তু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। আপনি ডেটা প্রেজেন্ট করতে হলে আপনাকে অবশ্যই টেবিল ইউজ করতে হবে, কারণ আমরা টেবিল ইউজ করি। খেয়াল করুন, এটাও আগেরটার মতোই, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে ইনক্লুসিভ টাইপ, এখানে ইনক্লুসিভ টাইপ। তার মানে আমি এখানে যে হাইস্ট রেঞ্জ যেটা সেটাকে আমি ইনক্লুড করছি। যেমন যার বয়স 22 বছর তাকে কিন্তু আমি এখানে রাখছি, ঠিক আছে। ওকে, আচ্ছা খেয়াল করুন এই টেবিলটা একটু খেয়াল করুন। দিস ইজ এ আনগ্রুপড ফ্রিকোয়েন্সি টেবিল। কেন আমি আনগ্রুপ বলছি? কারণ আমি এখানে কোনো ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলা সেটাকে আমি কোনো ক্লাস ইন্টারভ্যাল বা গ্রুপে ভাগ করি না। খেয়াল করেন এখানে কিন্তু আমি 20 থেকে 21 বা 21 থেকে 22 এরকম কোনো ক্লাস ইন্টারভ্যাল রাখি নাই, ঠিক আছে। কোনো ক্লাস ইন্টারভ্যাল কিন্তু আমি রাখি নাই। দ্যাটস হোয়াই ইটস আনগ্রুপড ফ্রিকোয়েন্সি। কেন ফ্রিকোয়েন্সি টেবিল? কারণ আমি এখানে ফ্রিকোয়েন্সি দেখছি। আচ্ছা খেয়াল করেন এখানে একটা নতুন শব্দ আছে, দ্যাট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে প্রিভিয়াস যে ফ্রিকোয়েন্সি সেটার সাথে আমি অ্যাড করে দেবো। হ্যাঁ, যেমন 21 বছর ধরেন আপনার 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 ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে। হ্যাঁ, এখন 20 জন স্টুডেন্টের প্রত্যেকের কার বয়স কত আপনি সেটা দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি আপনার যে স্টুডেন্টরা আছে আপনার ক্লাসে সেখানে 21 বছর বয়সী 3 জন আছে। তো দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি। আচ্ছা 22 বছর বয়সে আছে 4 জন, তার মানে এই যে 3 আর 4 এড করে দিব, দ্যাট ইজ দ্য 7। এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আবার ধরুন 23 বছর বয়সে আছে 4 জন, তাহলে 4 আর 7 যোগ করলে হবে 11। এইভাবে কন্টিনিউয়াসলি এটা প্রিভিয়াস ভ্যালুর সাথে অ্যাড হয়ে বাকি থাকবে, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আবার দেখেন 24 বছর বয়সী স্টুডেন্ট আছে 2 জন, তাহলে আগে ছিল 11, 11 প্লাস 2 13, এখানেও সেম 13 প্লাস 3 16 হয়ে গেল, 16 প্লাস 2 এখানে 18 হবে, 18 প্লাস 2 27। খেয়াল করে দেখেন আলটিমেটলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্টে যেতে হবে সেটা কিন্তু এখন স্যাম্পল সাইজ, আমি দেখেন 20 স্টুডেন্টস। তার মানে আপনার যে ক্লাসে যে 20 জন স্টুডেন্ট আছে ওদের এইজ যে ভ্যালুটা হচ্ছে এখানে এরকম, আর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা এবার আসেন রিলেটিভ ফ্রিকোয়েন্সি এন্ড কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনি এখানে এই যে 21 জনের মধ্যে 3 জন আছে, হ্যাঁ, আপনি সেটা পার্সেন্টেজ বের করে নিচ্ছেন, সেটা হচ্ছে 15%। এখানেও তাই যে 22 বছর বয়সী স্টুডেন্ট আছে 4 জন, তার মানে 20 জনের মধ্যে কয়জন আছে 4 জন, সেটা আপনি পার্সেন্টেজ করে দেখুন, দেখুন যে 20%। 23 বছর বয়সী আছে 4 জন, এটা আপনি পার্সেন্টেজ করলে 20% পাবেন। আচ্ছা কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনি সেম আগের মতো যোগ করে নেবেন, যেমন 15 আর 20 যোগ করলে কত হয় 35, 35 আর 20 যোগ করলে 55, 55 আর 10 যোগ করলে 65, 65 আর 15 যোগ করলে 80, 80 আর 10 যোগ করলে 90, 90 আর 10 যোগ করলে 100%। দিস ইজ কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে দিস ইজ আনগ্রুপড। আনগ্রুপড কেন আনগ্রুপড? এখানে আমি ভেরিয়েবলের ভ্যালুগুলোকে কোনো গ্রুপে বা ক্লাস্টারে ভাগ করি না, ক্লাসে ভাগ করি না। দ্যাটস ইজ আনগ্রুপড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যেখানে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও লিখেছি। ওকে, আচ্ছা আমি একদম শুরুতে আপনাদের বলেছিলাম, একদম শুরুতে বলেছিলাম যে অ্যাকর্ডিং টু the number of variables information, the table can be classified into 3 types, that is univariate, bivariate and multivariate, ঠিক আছে। আচ্ছা ইউনিভেরিয়েট আমি কোনটাকে বলবো? ইউনিভেরিয়েট হচ্ছে যেই টেবিলে আমি শুধু একটা ভেরিয়েবলের ইনফরমেশন দিব, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন তো এই টেবিল দেখে বলেন তো, এই টেবিল দেখে কমেন্টস করেন তো যে এখানে ভেরিয়েবল কোনটা, এটা এখানে ভেরিয়েবল কোনটা, এখানে ভেরিয়েবল কোনটা বলতে হবে তো। এখানে ভেরিয়েবল হচ্ছে মোড অফ ডেলিভারি, দিস ইজ দ্য ভেরিয়েবল, দিস ইজ দ্য ভেরিয়েবল। এখন এই মোড অফ ডেলিভারির অ্যান্সারটা 3 ভাবে হতে পারে।
একটা হতে পারে নর্মাল, একটা হতে পারে ফোরসেপস, একটা হতে পারে এলইউসিস। ঠিক আছে, এই মোড অফ ডেলিভারিটা তিন ভাবে হতে পারে, তাই না? নর্মাল হতে পারে, ফোরসেপস হতে পারে, এলইউসিস। এখন আপনি মনে করেন কোন একটা হসপিটালে গেছেন, হসপিটালে যেয়ে দেখলেন যে ওখানে আজকে টোটাল 20টা ডেলিভারি হয়েছে। ঠিক আছে, এখন এই 20টা ডেলিভারির মধ্যে নর্মাল হচ্ছে 6টা, ফোরসেপস হচ্ছে 2টা এবং সিজার হচ্ছে 12টা। আচ্ছা, এই টেবিলটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল। এই টেবিলটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল। এখন প্রশ্ন হচ্ছে কন্টিনজেন্সি টেবিল কোনটা? Contingency table is the frequency table of qualitative variable. It's a qualitative variable, তাই না? Mode of delivery, এটা কিন্তু একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, নরমাল ফোরসেপস ইউএসএ। এখন কোয়ালিটেটিভ ভেরিয়েবলের যদি আপনি কোনো ফ্রিকোয়েন্সি টেবিল করেন, সেই টেবিলটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল। ঠিক আছে, তার মানে মোড অফ ডেলিভারি ইজ এ কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এখন এটা যদি আমি কোনো ফ্রিকোয়েন্সি টেবিল করি, তখন সেটাকে বলা হয় কন্টিনজেন্সি টেবিল। এবং খেয়াল করেন, আমি এখানে কিন্তু একটা ভেরিয়েবলের ইনফরমেশন শো করেছে এই টেবিলের মাধ্যমে, দ্যাট ইজ দ্য মোড অফ দ্য ডেলিভারি। সো এটা একটা ইউনিভেরিয়েট টেবিল। আচ্ছা, তারপর আসেন বাইভেরিয়েট কন্টিনজেন্সি টেবিল। এটাও বাইভেরিয়েট কন্টিনজেন্সি টেবিল। কেন কন্টিনজেন্সি টেবিল? কারণ আমি এখানে হচ্ছে আমি এখানে কোন একটা পার্টিকুলার কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ইনফরমেশন শো করেছে অথবা ফ্রিকোয়েন্সি শো করেছে, দ্যাটস হোয়াই ইটস এ কন্টিনজেন্সি টেবিল। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে কিন্তু ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে স্মোকিং এর এক্সপোজার আছে, এবং যারা স্মোকিং এর এক্সপোজারে ছিল ওদের মধ্যে কয়জনের লাং ক্যান্সার হয়েছে। তার মানে কিন্তু এখানে কিন্তু ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে স্মোকিং এক্সপোজার আর একটা হচ্ছে লাং ক্যান্সার প্রিভ্যালেন্স। সো ইটস এ বাইভেরিয়েট টেবিল, কারণ এখানে দুইটা ভেরিয়েবলের ইনফরমেশন দেওয়া আছে, এবং অবশ্যই দুইটা হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এবং আমি কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি দেখেছি। সো ইটস এ কন্টিনজেন্সি টেবিল। খেয়াল করেন, আগেরটার মতোই, জাস্ট আগেরটার মতোই, কিন্তু এখানে আরো একটা ইনফরমেশন অ্যাড হয়েছে, আরো একটা ভেরিয়েবল অ্যাড হয়েছে। সেটা কি? যেমন আগেও ছিল স্মোকিং এর এক্সপোজার, আগেও লাং ক্যান্সারের প্রিভ্যালেন্স ছিল, এবং আরেকটা ছিল যে এই লাং ক্যান্সার, এখন নতুন যেটা অ্যাড হয়েছে, লাং ক্যান্সার যে হয়েছে এদের মধ্যে মেল কতজন, ফিমেল কতজন। তার মানে খেয়াল করেন, এখানে কিন্তু তিনটা ভেরিয়েবলের ইনফরমেশন দেওয়া। নাম্বার ওয়ান স্মোকিং এর এক্সপোজার, মানে সে স্মোকিং করছে কি করছে না। আর নাম্বার টু হচ্ছে যে তার লাং ক্যান্সার আছে কি নাই। আর নাম্বার থ্রি হচ্ছে লাং ক্যান্সার যারা আছে বা লাং ক্যান্সার যাদের হয় নাই বা নাই, ওদের মধ্যে মেল কজন, ফিমেল কজন। সো ইটস এ মাল্টিভ্যারিয়েট টেবল অথবা ক্রস টেবল, এগুলোকে বলা হয় ক্রস টেবল। হ্যাঁ, কন্টিনজেন্সি টেবিলে বলা হয়। কেন কন্টিনজেন্সি টেবিল? কারণ এখানে আমি কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি দেখেছি। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ডায়াগ্রাম গুলা বলবো, খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাকে ডায়াগ্রাম গুলা হচ্ছে যখন আমি প্রেজেন্টেশন করবেন, আপনি যখন অথবা আপনি যখন আপনার ডেটা গুলো প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে এই ডায়াগ্রাম গুলো শো করতে হবে। তো আমরা কমনলি হচ্ছে বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, লাইন ডায়াগ্রাম, দিস ইজ ফ্রিকোয়েন্সি পলিগন, তারপর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, এইগুলো আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, তো আজকের মধ্যে এতটুকুই থাক। সবাইকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই।